चाहे ये करूं मैं चाहे वो करूं मैं चाहे यहाँ जाऊं मैं चाहे वहाँ जाऊं गोरे को मैं कहूँ काला जीजा को मैं बोलूं साला नदी को मैं बोलूं नाला चाबी बिना खोलूं ताला मेरे बारे में कुछ कहना नहीं चुपचाप बैठे रहो बोलना नहीं मुझे समझाना मत झूठ सही चाहे पी जाऊं मैं चाय कॉफी डाल के दही मेरी मर्जी वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যেটা শোনালাম মেরি मर्जी मैं चाहे ये करूँ मैं चाहे वो करूँ मेरी मर्जी कोई मुझे कुछ बोलना नहीं। তো এই যে গানটার অংশটা কার জন্য শোনালাম এই ভিডিওর মধ্যে কিভাবে এটা ফিট হয় অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো সবার আগে বলি ভিডিওটা কার কী নিয়ে হচ্ছে হয়তো বুঝেই গেছেন যে টিনের যে লেটেস্ট ভিডিও সেখানে যে কিছু কথা ও বলেছে সেই কথাগুলো নিয়ে আজকে ভিডিও হবে। তো সবার আগে শুরু করি একদম শুরুতেই কি দেখি আমরা টাইটেল থাম্বনেল, ঠিক আছে? তো থাম্বনেলটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু টাইটেলটা তো দেখেই নিয়েছেন যে আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স চাই না, আমার বয়ফ্রেন্ডকেও আমার চাই না, আমার শুধু চাই কাকে না কৃষাণুকে। তো যাই হোক, দুদিন আগে যে চুল্লুখোর ছিল সে এখন আমার হাজব্যান্ড, আর তার উপর তার নাম ধরে ধরে ভিডিও হচ্ছে। বাবা ইতনা বড়া পরিবর্তন, হৃদয় পরিবর্তন, কি ব্যাপারটা কি অবশ্যই বলবো। তো থাম্বনেল নিয়ে না পরে কথা বলছি। থাম্বনেল তো আমরা সবাই দেখেছি, প্রথমেই যেটা থাম্বনেল ছিল দেখেছি, আবার সেটা চেঞ্জ হয়ে যায়, সেটাও আমরা দেখে নিয়েছি। তো ভিডিওর মধ্যে প্রথমে কি শুরু হলো একটা জিনিস বলি যে এই যে টাইটেলটা আগের দিন টাইটেলের মধ্যে শুধু ছেলের সম্পর্কে বলেছি তার জন্য সবার জ্বলন হয়ে গেছে, এইটুকু লিখেই মানে কেল্লা ফতে লাখের ওপরে ভিউজ চলে গেছে, যার কিনা 50,000 ভিউজ করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। 7 দিন একটা চ্যানেল মানে স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যাকে ইউটিউব বসিয়ে দিয়েছিল, সাসপেন্ড করে দিচ্ছিল, তার মানে ভিউজ তুলতে যে কী অবস্থা হয়, এরকম অনেক চ্যানেল কিন্তু 7 দিন বসানোর ফলে তারা কালের গর্ভে হারিয়ে গেছে। সেখানে ফিরে এসছে 7 দিন ধরে এমনভাবে প্লটিং করে যে এসেই একেবারে ছক্কার নিচে কোনো কথা বলছে না, আর টুকটুক করে রান্নার কোনো সিনই নেই, পুরো সোজা হাঁকাচ্ছে। তো ভিডিও শুরু হলো, ভিডিও শুরুতেই বললো যে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, অবশ্যই দেখিয়েছে কিন্তু সেগুলো হাইলাইটেড নয়। হাইলাইটেড কি না, একটা জায়গায় যেতে হবে। তো কোথায় যেতে হবে সেটা বলেছে বলবো, আমি যতটুকু মনে হবে ততটুকুই বলবো, কারণ বেশি কিছু বলে দেওয়া না উচিত না। বেশি কিছু বলে দিলে বেশি রাজ খুলে দিলে তো রাজ খুল জায়গা না, তো সেই জন্য সেটা ঠিক হবে না। একটু করে অল্প অল্প করে বলবো, অল্প অল্প করে কামাবো, অল্প অল্প করে বলবো, অল্প অল্প করে কামাবো। তো সেখানে বললো যে চলো, তো যাবে কে টিন যাবে কাজ করতে, সঙ্গে যাবে কে, বাড়িতে আছে অমাবস্যা আর আও শক্তি কোমর বেঁধেছে। তো আও শক্তি দেখলাম আগেভাগেই রেডি হয়ে গেছে, কারণ তাকে তো যেতে হবে তার বাহন নিয়ে, রথে করে তো এরা যাবে, কিছুটা দূর অবধি ছেড়ে দেবে কে, আমাদের লাইফা। তো লাইফাও দেখলাম রেডি হয়ে চলে, একদম পুরো রেডি হয়ে গেছে যে এবার যেতে হবে। ছাড়তে কাকে, মাকে আর বোনকে। কোথায় ছাড়বে বললো যে ওদের বাড়ির সামনে একটা কোনো জায়গা আছে, সেখান থেকে অটো এই সমস্ত কিছু পাওয়া যায়, সেখানে অবধি ছেড়ে দিতে হবে। আর আমাদের আও অশুভ শক্তি সে তার বাহন নিয়ে ডুডু করতে চলে গেছে আগে। তো যাওয়ার সময় একবার দেখলাম ক্যামেরাও সেটা বন্দি হলো। তো যেখানে এবার হচ্ছে ব্যাপারটা, যখন ওরা নামলো, ওখানে টোটো থেকে নামলো, টোটো তো একটা জায়গা অবধি ছেড়ে দিল, তারপর ওরা ধরলো কি না অটো। তো অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসবে যে আচ্ছা এরা কি 3 জনই শুধু গেছিল, নাকি এদের সাথে মানে আরেকজন যে সবসময় থাকে আর কি, যাকে আর কি বাসের মধ্যে নাচতে দেখা গেছে, যার সম্পর্কে সোজা আজকে পুরো টাইটেলের মধ্যেই লিখেছে, সে কি আদৌ ওদের সাথে যাচ্ছিল, কি মনে হয়? তো আপনার পর্যবেক্ষণ কি বলে? তো যখন যাচ্ছিল ওরা প্রথম যখন লাইফার টোটোতে, সেক্ষেত্রে শুধু সামনের থেকে নিজেকে দেখিয়েছে, বোঝা যাচ্ছে না লাইফা যে একা অটো চালাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, ওর পাশে কেউ নেই। হ্যাঁ, তারপর যখন টোটো থেকে নামলো, নেমে অটোতে উঠলো, সে সময় একটা জায়গায় টোটোটা একটুখানি এগিয়ে গেল, তখন একটা মেয়ে তার অটোটা দাঁড় করিয়েছিল, দাঁড় করিয়ে সে পিছন দিকে তাকিয়ে দেখেছে যে 3 জন আছে,
তিনজনই, একটা অটোর পেছনে তো তিনজন বসে, তো চারজনও বসতে পারে, কিন্তু গামলা মানে আমাদের টিন যা জায়গা নিয়ে নেয়, হ্যাঁ, সেই রকম একজন বসলে তো তিনজনের মানে বেশি কেউ বসতেই পারবে না। তো যাই হোক, সেখানে সেই মেয়েটি সোজা পিছন দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে পিছনটা পুরো ফুল, সেই জন্য অগত্যা সে সামনে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিল, তাকে একটু ভেতর দিকে চেপে যেতে বললো আর সে বসলো। তো এবার প্রশ্ন আসতেই পারে যে এই যে তাহলে কি পেছনে তিনজন, কি মনে হয় তাহলে কি মানে তৃতীয় ব্যক্তি কি কবিতা চোর? কারণ একজন তো টিন, তার পাশে নিশ্চয়ই টিনের মা বসে আছে, আরও যে একজন ওপাশে বসে আছে সেটা তার মানে কি কবিতা চোর? তার মানে কি কবিতা চোর ওদের সাথে গেছিল? দেখুন, হতেই পারে, কারণ অটোতে ওই অংশে কে ছিল সেটা জানি না। তো তারপর হলো গিয়ে ওরা নামলো, নেমে একটা বিল্ডিং দেখালো, সেই বিল্ডিংয়ে বললো এখানে আমাদের যেতে হবে, এখানে আমরা যাব। তো তারপরে একটা ফাইলের মধ্যে একটা ভিজিটিং কার্ড দেখালো, সেই ভিজিটিং কার্ডে কী লেখা আছে, হিউম্যান রাইটসের জন্য আমরা কাজ করি, মানে এখানে হিউম্যান রাইটস নিয়ে কাজ করা হয়, আর তাছাড়া ক্রাইম আর করাপশন সেই সব নিয়ে কাজ করা হয়। তো এরা এরকম একটা সংস্থাতে ও গেছে, তো সেরকম একটা সংস্থাতে গেছে। তারপর দেখলাম যে চা এসেছে, তো চা দেখলাম চায়ের মধ্যে 4টে কাপ। তো তাহলে কি এই তিনজন এসেছিলো, তাহলে 4টে কাপ কেন? তাহলে কি সাথে কবিতা চোর এসেছিল? তো আমার যতদূর ধারণা যে কবিতা চোর আজকে যায়নি, কবিতা চোরকে নিয়ে যায়নি, এটা আমার ধারণা। আর এই যে 4টে কাপ দিয়েছে, চতুর্থ কাপ হচ্ছে যার সাথে দেখা করতে এসছে, আমার মনে হয় সেই কাপটি তিনি চা খেয়েছেন, কারণ একটা কাপ একটু দূরের দিকে ছিল দেখলাম, মানে একটা ট্রেতে 4জনকেই চা দেওয়া হয়েছে। তো যিনি ওই পাশে বসে আছেন, একটা টেবিল তার ওপাশে যিনি বসে আছেন, যার সাথে দেখা করতে এসেছেন, যিনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, তিনি একটু দূরে বসে আছেন, তাই জন্য তার কাপটা একটু দূরের দিকে ছিল। আর এখানে যারা এই পাশে বসে আছে 3জন, তারা একই জায়গায় 3জনের কাপ রেখেছিল, এটা আমার ধারণা। তো আমার যতদূর ধারণা যে আজকে কিন্তু কবিতা চোর যায়নি। তো এবার হচ্ছে গিয়ে ওখান থেকে যখন নামলো, প্রথমে যখন ওরা যাচ্ছিল তখন বলছিল যে যাচ্ছি বসিরহাট। না, ভেবো না যে আমরা কোর্টে যাচ্ছি না। তো সেই জন্য আগের বার বলেছিল, তো আমি কিন্তু সেই জন্য আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে বসিরহাট তো অনেক কিছু করতেই যেতে পারে। তো সেটা ভিডিওতে না, সরি, একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আর একটা শর্ট ভিডিও করেছিল যে আমরা একটু বসিরহাট আসছি, তাই জন্য ভিডিও যাবে না। তো সেখানেই আমি আন্দাজ করে বলেছিলাম যে বসিরহাটে তো অনেক কিছুই আছে, তাহলে কি কোথায় গেল যদি কোর্টে না যায়? তো এখন পরিষ্কার যে হিউম্যান রাইটসের অফিসে গেছিলো, মানে অফিস বলতে একজন যিনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার অফিসে দেখা করতে গেছিল। তো বলল যে আমরা যাব না, কোর্টে যাব না। কিন্তু তারপর যখন ওনার সাথে কথা বলে বেরিয়ে যখন আমাদের আপডেট দিচ্ছিল, তখন কিন্তু কি বললো যে আমি ভেবেছিলাম যে কোর্টে যাব না, কিন্তু না, আমাকে এখন একটু কোর্টে যেতেই হবে। তো সেই জন্য সে কোর্টে গেছে। তো এবার এই কোর্টে যেতেই হবে কেন সেটা নিয়েও অবশ্যই কিছু বলবো। তো তারপর দেখলাম যেখানে ওরা সবসময় ওই ঘুগনি পাউরুটি মনে হয় খায়, সেখানে লস্যি খেলো, লস্যি দেখালো, লস্যি বানানো কীরকম। তো তারপরেই সোজা সেখান থেকে বাড়ি। তো বললো আমরা খেয়েওছি আর বাড়ির জন্য নিয়েও নিয়েছি, বাড়িতেও যারা আছে তাদের জন্য নিয়েছে। তো তারপর বাড়ি এসে যথারীতি রান্নাবান্নার সম্পর্কে দেখালো যে ঠাম্মি রান্না করেছে। যখন যাচ্ছিলো তখনই দেখিয়েছিল যে রান্নার ভাতটা ঠাম্মির ওপর দিয়ে গেল। তো সেখানে দেখালো যে ডাটা পোস্ত, ডাটা দিয়ে সজনে ডাটা, আলু দিয়ে পোস্ত, আর তার সাথে সাথে যা যা রান্না করা সব রান্না হয়েছে, সেগুলো কোনো বড় ব্যাপার না। তারপর বললো বাড়ি ফিরে এসে চুলটা দেখালো যে লেজের মতো হয়ে গেছে, পুরো লেজের মতো হয়ে গেছে। তো এটাও কিন্তু এক প্রকার নিজের বডি শেমিং করা। হ্যাঁ, নিজের সম্পর্কে যখন তুমি বলছো এরকমভাবে লেজ, তো সেই লেজ যদি এখন আমি ঘুরিয়ে তোমাকে বলি যে তোমার এই চুলটা পুরো লেজের মতো লাগছে, বা যা কাটারই হোক, গরুর বা মোষের লেজের মতো লাগছে, মোষের বলি কারণ সেদিন ঠাম্মি তো বলেছিল এদের গাড়ি ঠেলতে গিয়ে হলাম গরু মোষ, ও দাদা হলাম গরু মোষ, ও বাবু হলাম গরু মোষ। এবার নিশ্চয়ই উনি একাই গরু আবার একাই মোষ হয়ে যেতে পারেনি, উনি হয়েছেন আর তার সাথে সাথে তিনকে দেখিয়ে বলছিলেন। তো তাহলে মোষের লেজ বলি, তোমার চুলটা মোষের লেজ, নিশ্চয়ই সেটা তোমার বডি শেমিং নিয়ে কথা হবে না, তাই না? তো নিজেই যখন বলছে, তাহলে অন্য কেউ এই কথাটা বললেই তখন সেটা বডি শেমিং হয়ে যাবে?
এটা হয় না, এটা কোনোভাবে হয় না। তো যাই হোক, মাথা তো ওর প্রচুর কিচকিচ করবে, বাড়িতে থাকলেই মাথা কিচকিচ করে, তো সেখানে এতটা রাস্তা বেরিয়েছে, টোটোয় উঠেছে, অটোয় উঠেছে, তো তাহলে তো মাথা কিচকিচ করবে। তো যথারীতি মাথায় শ্যাম্পু করে নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, একটা সুন্দর দেখে ঘুম দিয়ে তারপর এসেছে আমাদের সাথে কিছু বক্তব্য শেয়ার করতে। তো এইবার হচ্ছে ভিডিওর আসল কথা। তো এখানে যখন কথাটা শেয়ার করছে তখন বলছে যে আমার হাজবেন্ড, নাম ধরে সন্দীপ মিত্র, আজকে এত মানে আমি ভাবছি যে সন্দীপের পেট খারাপ না হয়ে যায়, এত সম্মান তো ওর কাছ থেকে সন্দীপের পাওয়ার অভ্যেস নেই, সন্দীপের না পেট খারাপ হয়ে যায় এত। আমি দেখে ভাবছিলাম যে বাবা সে কীভাবে বলছে সন্দীপ মিত্র। তো এবার ওর বক্তব্য যে আমার এখন ডিভোর্স চাই না, হ্যাঁ, আমার যার সাথে মানে যার সম্পর্কে আমি লিখেছিলাম যে কবিতা চোর নামে, যাকে তোমরা সবাই চেনো, তার সাথেও আমার থাকার কোনো ইচ্ছা নেই, তাকেও আমি চাই না, আমি শুধু এখন চাই আমার ছেলেটাকে। তো এবার সবার আগে প্রশ্ন, তার জন্য কোথায় গেছে না, হিউম্যান রাইটসের দ্বারস্থ হয়েছে। হিউম্যান রাইটসের মধ্যস্থতায় ওর ছেলেকে ফিরে পেতে চায়, আর কিছু চায় না। তো যাই হোক, একটা কথা বলি, দুদিন আগে যাকে চুল্লুখোর বলেছিল, তাকে হঠাৎ করে আমার হাজবেন্ড, আর তার উপর আবার এত সম্মান দিয়ে তুমি করে কথা। আগের ভিডিওতেই নাম বলেছিল যে যখন সন্দীপ ওকে তুমি করে কথা বলছিল, তখন বলছিল কি ব্যাপার এরকম তুমি করে কথা, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে। তো ঠিক তোমারও মতলবটা ধরে ফেলেছি, যে এত যখন সম্মান দিচ্ছ তোমারও কোনো মতলব নিশ্চয়ই রয়েছে। তো সেখানে বলছে যে আমার ছেলেকে চাই। তো তোমার ছেলে তো তোমারই ছিল, যখন তুমি এসেছিলে তখন তুমি সাথে করে নিয়ে আসলে না কেন? এখন যদি তুমি বলো যে আমি নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, আমি তো তখন জানিই না আমি কি করব। তুমি কিন্তু একা রাস্তায় বেরিয়ে যাওনি, তোমার মায়ের সাথে, তোমার আত্মীয় স্বজনদের সাথে, মামার বাড়ির আত্মীয় স্বজনদের সাথে বেরিয়েছো। তুমি একা প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে যাওনি যে তুমি কোনো রকমভাবে হেল্প পাবে, সাপোর্ট পাবে, এগুলো পাবে কি পাবে না, তোমার কনফিউজ যে আমি বেরোচ্ছি, বাচ্চাটাকে কি করবো অত রাত্রে, এরকম তো কোনো ব্যাপার নয়। এমনকি বাচ্চা যখন দিতেও চাওয়া হয়েছে তখনও কিন্তু তোমাদের তরফ থেকে বলা হয়েছে যে এখন লাগবে না, তাই তো? এই সমস্ত কিছুর কিন্তু প্রমাণ রয়েছে। এটা এমনই কোনো হাওয়াই কথা নয়, তুমিও ভালো করে জানো, তুমি নিজেই বলেছো যে রাত 3টে অবধি তুমি তাহেরপুর থানায় বসেছিলে। তো তাহেরপুর থানায় বসে নিশ্চয়ই তুমি ওখানে টাইম পাস করোনি, যেমন কিনা এখন বাড়িতে লুডো খেলে টাইম পাস করছো, নিশ্চয়ই সেটা করোনি, কোনো কাজই করছিলে, তাদের সাথে আলাপ আলোচনা করছিলে, তারা তোমাকে সাজেশন দিচ্ছিল। তো তারা যখন বলেইছিল, সন্দীপকে ফোন করেছিল, যখন বলেইছিল যে প্রথমে সন্দীপ ভয় পেয়ে গেছিলো, তারপরে তো সে রাজি হয়েছিল যে হ্যাঁ ছেলেকে আমাকে হয়তো দিয়ে দিতে হবে, তখন কেন তাহলে নাওনি? মামার বাড়ি চলে যাওয়ার পরও তোমার মনে হয়নি, বাবার বাড়ি চলে যাওয়ার পরেও মনে হয়নি, রিকভারির দিনও এসে একবার বাচ্চাকে দেখতে ইচ্ছা করেনি, বাচ্চার জন্মদিন গেল একটা উইশ করতে ইচ্ছা করেনি। এই সমস্ত কিছু যে করেছো, তার পিছনে তোমাকে যখন লোকে রোজ প্রশ্ন করেছে যে কি ব্যাপার, তুমি বাচ্চাটার কথা একবার বলো না কেন, কি ব্যাপার তুমি ওখানে গেলে, তার সত্ত্বেও বাচ্চাটাকে একবার কাছে নিয়ে আদর করলে না কেন, এই সমস্ত কিছু কথা তোমাকে যখন বারবার লোকে প্রশ্ন করে তোমায় জর্জরিত করেছে, তুমি একটাই উত্তর দিয়েছো, আমার কোর্ট থেকে আমাকে বারণ করেছিল যে তুমি বাচ্চার সম্পর্কে কোনো কথা বলবে না। তাহলে আজ তোমাকে কি কোর্ট পারমিশন দিয়ে দিল যে তুমি খুল্লা বাচ্চার কথা শুধু বলছো না, তাকে তুমি নিয়ে আসবে, তুমি কি করতে চাইছো সমস্ত কিছু তুমি খুল্লা বলছো, এমনকি তার ছবি সহ তুমি আজকে থাম্বনেলে লাগিয়েছিলে, কিন্তু সেটা বেশিক্ষণ স্টে করাতে পারোনি। এখানেই তুমি যে কত লড়তে চাও তোমার বাচ্চার জন্য পরিষ্কার বোঝা হয়ে যায়। কিন্তু যে মানে নিজের চ্যানেলকে এত ভালোবাসে যে ভাবছে যে এই ছবিটা তো আমি সন্দীপের চ্যানেল থেকে নিয়েছি, যদি সন্দীপ এটাতে বাই এনি চান্স কপিরাইট দিয়ে দেয় তাহলে তো আমার চ্যানেলে পুরো 3টে অ্যাক্টিভ কপিরাইট হয়ে যাবে। একই রকম স্ট্রাইক যখন 3টে একসাথে হয় তখনই কিন্তু এইগুলো অ্যাক্টিভ হয়ে 7 দিনের মধ্যে চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়, ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেয়। তাহলে চিন্তা করে দেখুন, এতটাই ভীতু যে ভাবছে আমার চ্যানেল যদি চলে যায়, সেই জন্য ছেলের ছবি
যেটা নিজের সাথে পোস্ট করেছিল সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। আর যারা ভাবছেন এখনও যে সন্দীপ কোনো রকমভাবে এই যে নাটক, একটা নাটক তো হচ্ছে, নাটক হচ্ছে এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি, কিন্তু সেটার মধ্যে সন্দীপ কোনো রকমভাবে কোনো জড়িত নয়, সেটার প্রমাণ আমার মনে হলো আমি পেলাম যখনই দেখলাম যে ওর ভিডিওটার মধ্যে থেকে টুক করে ওই কৃষাণুর সমেত নিজের ছবিটা হাঁটিয়ে দিল। ও দিয়ে দিয়েছিল, হয়তো তারপর কেউ বলেছে যে দিস না যদি স্ট্রাইক দিয়ে দেয়, যদি দুটো তো স্ট্রাইক দিয়েছে, যদি এইটাও দিয়ে দেয় তাহলে তো চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটা পরিষ্কার, যারা ভাবছেন যে যদি ভাবেন যে এটা টিন আর সন্দীপের সাজানো নাটক, তারা কিন্তু খুব ভুল করবেন, এখনও বলবো তারা খুব ভুল করবেন, আমার যা বোঝা হয়ে গেছে। তো সেক্ষেত্রে ও যদি সন্দীপের সাথে এটা মানে দুজনে মিলে নাটক হতো তাহলে তো কোনোদিনও ভাবতেই মানে এটা সরাতোই না, ছবিটা রাখতো যেরকম রাখতো, কিন্তু ওকে কেউ বলেছে। আর বুদ্ধিমানের কাজ করেছে, এটা সত্যি বুদ্ধিমানের কাজ করেছে। সন্দীপ কিন্তু চাইলে ওটা স্ট্রাইক দিয়ে একদম ওর 3টে অ্যাক্টিভ স্ট্রাইক থাকতো, চ্যানেল পুরো ডিলিট হয়ে যেত, যথাসময় ও সরিয়ে নিয়েছে এটা। তাহলে চিন্তা করে দেখুন, যে মা এতটাই ভীতু যে নিজের চ্যানেল চলে যাওয়ার ভয়ে বাচ্চার ছবি সরিয়ে দেয়, সেই মা বাচ্চার জন্য লড়াই করবে আর লড়াই করে বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসবে। এটা হচ্ছে সম্পূর্ণ ওই যে বলেছিলাম রিভার্স সাইকোলজি, সেই রিভার্স সাইকোলজি ও করছে। আমি দেব না, আমি ডিভোর্স দেব না, আমি ডিভোর্স দিতেই একদম দেব না। ওর এই জায়গাটা নেই, এই কথাটা বলার জায়গাতেই নেই। যে পরকীয়া করেছে, যার পরকীয়ার প্রত্যেকটা প্রমাণ সব আছে, সে কখনো এটা বলতেই পারে না যে আমি ডিভোর্স দেব না। ও যদি নিতে চায় সন্দীপ এক মুহূর্তে নিয়ে নেবে, এক নিমেষে নিয়ে নেবে। শুধু এইটা না, সন্দীপের কাছে আরও একটা ভীষণ ভালো গ্রাউন্ড আছে, যেটা কি না যখন মিলমিশ করানোর চেষ্টা করেছিল জলপাইগুড়ির কাকু কাকিমা, সেই সময় বলেছিল যে মাকে ছাড়তে হবে। আর এটাও কিন্তু জানবেন আমাদের দেশে এখন আইন হয়ে গেছে যে কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে যে তোমাকে তোমার বাবা মাকে ছাড়তে হবে, সেই গ্রাউন্ডটা দেখিয়ে কিন্তু সেই ছেলেটি একতরফা ডিভোর্স পেয়ে যেতে পারে। তো সন্দীপের কাছে দুটো গ্রাউন্ড রয়েছে যেটাতে কিনা একতরফা ডিভোর্স ছেলেরা পেয়ে যেতে পারে। তো এখানে ও একে তো পরকীয়া করেছে তার প্রমাণ আছে, আর দ্বিতীয়ত এটাও প্রমাণ আছে যে এই শর্ত দিয়েছিল যে আমি যাব সংসার করতে, কিন্তু তোমাকে তোমার বাবা মাকে ছাড়তে হবে, মাকে বিশেষ করে মাকে ছাড়তে হবে। আর ট্রিক্সটা এরকম করেছিল বাবা আমাদের সাথে থাকবে, মাকে ছাড়তে হবে। তো এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই জিনিসটাও যদি সন্দীপ দেখিয়ে বলে যে আমার ডিভোর্সের জন্য এটাও একটা গ্রাউন্ড, এটাও একটা কারণ, আমি কখনোই আমার বাবা মাকে ছাড়বো না ওর সাথে সংসার করার জন্য, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা গ্রান্টেড হয়ে যাবে। তো সন্দীপের কাছে ডিভোর্স নেওয়ার সব রকম রাস্তা রয়েছে। আর এটাও খুব ভালো করে জানে যে এই কথাটা যদি আমি বলি যে না আমি দেবো না, না আমার লাগবে না, তাহলে হয়তো দেখানোর জন্য মানে ওর পাওয়ার দেখানোর জন্য তুই নিবি না, দেখ আমি ক্ষমতা দেখাচ্ছি, আমি দিয়ে দিচ্ছি তোকে ডিভোর্স। আর তাহলে ও কী হবে, যেটা ও চাইছে আজাদি, সেটাই কিন্তু হবে। আজকে চিন্তা করে দেখুন, ভিডিওর মধ্যে বলছে যে আমি আর পারছি না। 5টা বছর ধরে একটা মানুষের ওপর অত্যাচার হয়েছে, সে কতটা ট্রমাটাইজ থাকবে, তাকে সেই ট্রমার থেকে বেরোতে কতদিন লাগা উচিত চিন্তা করে দেখুন তো। অ্যাটলিস্ট 1-2 মাস তো সে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে থাকবে নিজের মধ্যে, যে আমার ওপর এত কিছু চলেছে। অ্যাকচুয়াল মানে টাইমটা আরও বেশি হওয়া উচিত, কিন্তু তার সত্ত্বেও আমি মিনিমাম বললাম যে মিনিমাম বাচ্চা মেয়ে ঠিক আছে চলো, তাড়াতাড়ি মন ভুলে যায়। যে কিনা ওখান থেকে বেরিয়ে এসেই তার মেন উদ্দেশ্যই ছিল শুধুমাত্র স্বাধীনতার স্বাদটা আস্বাদন করার। ওখানে সবই ভালো ছিল, পুরো খুব ভালো ছিল, কিন্তু ওর ওই যে কোথাও যেতে হলে পারমিশন নিতে হবে, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে হবে, আমার যখন মনে হবে আমি এখানে যাব, আমি যখন মনে হবে ওখানে যাব, সেগুলো পারবো না, আমাকে পারমিশন নিয়ে করতে হবে, আমাকে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সেগুলো বলতে হবে। এগুলো ওর খুব অস্বস্তির কারণ ছিল, যেটা আর কি ও দেখেছে অনেকেই তারা মানে বিন্দাস নিজের মতো নিজে ঘুরছে বেড়াচ্ছে, যা খুশি করছে, ওর ওইটা চাইছে, ও দরকার ছিল। সেই জন্য কোনো মতে ওখান থেকে বেরিয়ে এসেই ও সোজা আগে মুক্তির স্বাদ, সেটা কি ঘুরে বেড়ানো, এই সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছি,
এই আমি রাত বন্ধুর বাড়িতে কাটাচ্ছি, আমার যা মনে হচ্ছে আমি কিনছি, আমি যেখানে খুশি যাচ্ছি, আমি যখন খুশি ঘুম থেকে উঠছি, আমার মনে হচ্ছে আমি কাজ করব না তো করছি না, এরকম। এইটা যে 5 বছরের যার ট্রমা থাকবে সে কখনোই মানে ওখান থেকে বেরিয়ে এইরকমভাবে লাইফ লিড করতে পারবে না। ওখান থেকে বেরিয়ে প্রাণোচ্ছল লাইফ লিড করতো। যার যে ট্রমাটাইজ থাকবে সে ওই ট্রমাটা কাটাতেই তার আগে ঘরে নিজের সাথে নিজে সময় কাটিয়ে সেই ট্রমার থেকে বেরোবে, তারপর লোকে ঠেলে গুজে বলবে চল রে একটু বেড়াতে যাই রে, চল রে একটু সিনেমা দেখতে যাই রে, চল রে একটু শপিং করতে যাই, চল ভাল লাগবে, তোর মন ভালো লাগবে। আমরা এরকম করি, তাই না, যার মধ্যে ট্রমা থাকে। কিন্তু একে দেখেছেন, ওই বাতকুল্লার পরিবারের লোকদেরকে ট্রমায় ফেলে দিয়ে নিজে মজামস্তি করে বেরিয়েছে। তার সেক্ষেত্রে তখনও বলেনি কিন্তু আমি আর পারছি না। আজকে বলছে আমি আর পারছি না। কখন বলছে? যখন কিনা ওর চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক পড়েছে, ওকে নিয়ে বিভিন্ন রকমের তথ্য বেরিয়ে আসছে, ও কী করছে সেগুলো বেরিয়ে আসছে। যখন ওর চ্যানেলে স্ট্রাইক পড়েছে, যখন ও দেখছে যে চ্যানেলটা 7 দিনের জন্য বন্ধ হয়ে গেছে, তার মধ্যে সন্দীপ দুটো কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে, তখন বলছে আমি আর পারছি না। তখন ওর মনে হচ্ছে এই যে আমার চ্যানেলটা উড়ে যাবে, এবার আমি কি করব। তো সেটা তো তখন বোঝা উচিত ছিল, যখন এই ধরনের যেসব অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোকে যখন প্রমোট করেছিল তখন বোঝা উচিত ছিল। তখন এত বছরের ইউটিউব কেরিয়ার, নিজের মুখে বলে যে 3 বছর ধরে আমি আমার চ্যানেল এত কষ্ট করে দাঁড় করেছি। তার আগেও ওই রুমালির হয়ে যখন খাটতো তখনও বলেছিল 2-2.5 বছর ধরে আমি আমার চ্যানেলকে এতটা সময় দিয়ে দাঁড় করালাম, তখনও বলেছিল, তাই না? তো তখনও ও জানে না যে কোনটা করতে হয় কোনটা করতে হয় না, আর এখনও ও জানে না কোনটা করতে হয় কোনটা করতে হয় না, কারণ অ্যাকচুয়ালি পুরোটাই সন্দীপ সামলাতো। আর এখন যার হাতে গিয়ে পড়েছে সে শুধু টাকা বোঝে, কিন্তু টাকা কামাতে গিয়ে তার যে কি সাইড এফেক্ট হতে পারে সেটাও বোঝে না। তো তাকে কোনো রকমভাবে কোনো কিছু বলতে পারছে না, সেই জন্যই সেই ফ্রাস্ট্রেশনটা এখন এইভাবে বেরোচ্ছে। তো যাই হোক, সেটাতে নিশ্চয়ই সন্দীপের হাত ছিল না, যে 7-7টা দিন যে ভিডিও দিতে পারেনি, সেটা তো নিজের দোষেই করেছে। আর কপিরাইট কেন দেবে না? যে অন্যকে কপিরাইট দেওয়াতে বিশ্বাসী, তাহলে তার কিন্তু কপিরাইট খাওয়াতেও বিশ্বাসী হওয়া উচিত। তাহলে ও এরকমভাবে সন্দীপকে টেকেন ফর গ্রান্টেড করে রেখেছিল যে ওর চ্যানেল থেকে আমি নিয়েছি, কিছু করতে পারবে না। হ্যাঁ, ওটা ওরই চ্যানেল, আমি মানতাম। এত অশান্তির পরেও যদি ও দাঁতে দাঁত চেপে ওই চ্যানেলে যে কটা প্রমোশন ভিডিও ছিল, যার দায়িত্ব নেওয়া হয়েছিল, সেগুলো যদি ও পূরণ করে দিয়ে আসতো, তাহলে আমি ভাবতাম যে না, তাহলে হ্যাঁ এটা ওর চ্যানেল। কিন্তু ও জানে যে এখানে আমি প্রমোশন করলাম কি না করলাম আমার বয়ে গেছে, আমার কিচ্ছু করে নেবে না, কারণ আমি এখানে জাস্ট একটা মানে ওই চ্যানেলের মুখটাই আমি, বাদবাকি আর কিছু না। বাদবাকি পুরো ভেতর যে মানে অন্তরাত্মার থেকে শুরু করে পুরো স্ট্রাকচার অবধি সমস্ত কিছু সন্দীপ। এই চ্যানেলের আত্মা সন্দীপ, আমি শুধু চেহারাটা, তাও ওপরটুকু। বাদবাকিও তার মধ্যে সন্দীপের সমস্ত কন্টেন্টের মধ্যে, কোন কন্টেন্টের মধ্যে সন্দীপ নেই বলুন তো? শুধুমাত্র ওই যেগুলো সাজতে যেত সেগুলোতে ও সাজতো, তাও তো নিয়ে যেত সন্দীপ। যদি দেখতে যাই তাহলে সেখানেও তো সন্দীপের ইনভলভমেন্ট। কোন একটা জিনিস আছে যে সন্দীপের নয়, তাই না? তো যাই হোক, তো ডিভোর্স দেব না এই কথাটা ও জাস্ট মুখেই বলছে, এটা ও কোনো রকমভাবে পারবে না আটকাতে। সন্দীপ যদি ডিভোর্স নিতে চায়, ও কোনোভাবে আটকাতে পারবে না, কোনোভাবে না, কোনোভাবেই ও আটকাতে পারবে না। তো এবার হচ্ছে গিয়ে যে বলছে আমি আমার মানে এই কী যেন বলে কবিতা চোর ফোকলার সাথেও, আমার ফোকলাকেও আমি চাই না, আমি ওর সাথেও থাকতে চাই না। চিন্তা করে দেখুন, কদিন আগেই এই যে এই ঘুরে আসলো জয়শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, 6 দিনের ট্যুর করে আসলো, যার সাথে কিছুদিন আগেই ও ভ্যালেন্টাইন্স ডে কাটালো, যার বাড়ির মুদির দোকান ও সামলায়, যার বাড়িতে মানে তার নাম্বার দিয়ে, তার বাড়ির অ্যাড্রেস দিয়ে ও যেখানে প্রমোশন করবে, সেই প্রমোশনের যে প্রোডাক্টগুলো যার বাড়ির ঠিকানায় আসে, আমরা কারোর বাড়ির ঠিকানা কীভাবে ইউজ করি? কেন কীভাবে ইউজ করব? তার সাথে কোনো সম্পর্ক থাকলে তবে। আপনি আপনার বন্ধুর বাড়ির ঠিকানা ওরকমভাবে কখনো ব্যবহার করতে পারবেন কি? পারবেন না। তো যেখানে
ওইখানকার ঠিকানা ওর পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিয়ে দিয়েছে, আজকে হঠাৎ করে বলছে আমার ওটাও চাই না। যাদের বাড়ির পাশের পুকুর পুরো ভরিয়ে দিয়েছে নোংরাতে, তারপরে বলছে আমার ওটা চাই না। তো এটাই বলছি যে ও হচ্ছে মর্জির মালিক। আমার যখন মনে হবে আমার এটা চাই, আমার যখন মনে হবে আমার সেটা চাই। যেমন কিনা সন্দীপকে বলেছিল আমার এখানে সংসার চাই, আবার তার সাথে সাথে সংসারে থেকে ওই কবিতা চোরের সাথে গল্পও চাই। তো ও সমস্ত কিছুই ওর চাওয়া অনুযায়ী করতে হবে। মানে এরপর আর কি বলবে যে না আমি চাই হচ্ছে গিয়ে যে সূর্য যেন না ওঠে। আমার মা সূর্য প্রণাম করে, সবসময় সূর্যের দিকে তাকিয়ে থাকে, আমার সূর্য পছন্দ না, সূর্য যেন না ওঠে, আমি চাই সূর্য উঠবে না। তো ও এরকমভাবেই এক একটা এমন বোকা বোকা কথা বলছে, তাতে ঠিক এই কথাটাই না বলে পারলাম না, সেই জন্যই এই গানটা গাওয়া। তো চিন্তা করে দেখুন, বলছে যে আমার ওকেও চাই না, তার প্রমাণ কি আছে? তাহলে ওকে যদি না চায়, দুদিন আগেই যে ওর চ্যানেলটা ও নিয়ে নতুন একটা শর্টস চ্যানেল করেছে, তাহলে সেটা কি করে করলো? দুদিন আগের ঘটনা। তাহলে ওর চ্যানেলটা ওর ইমেল আইডিটা নিয়ে ওকে কি করে নতুন চ্যানেল করে, আবার সেটাতে আগের দিনই বললো যে ওই চ্যানেলেও কিন্তু শর্ট ভিডিও আসবে। তাহলে ওর ইমেল আইডিটা নিয়ে নিল, নিয়ে ও নিজের চ্যানেল করলো। যদি সত্যি আমি মানছি, যদি সত্যি ওই ফোকলার সাথে সম্পর্ক না রাখতে চায়, আর যদি মনে করে যে না ওর সাথে আমার সম্পর্ক আমি রাখবো না, তাহলে এই সদ্য যে চ্যানেলটা করেছে শর্টস নামে, ওর নাম দিয়ে শর্টস নামে, সেই চ্যানেলটাকে ও ডিলিট করে রাখাক। আমি চ্যালেঞ্জ করলাম টিম, তুমি ওই চ্যানেলটাকে ডিলিট করবে, হাইড নয়, কিন্তু হাইড করলে বোঝা যায়। চ্যানেল ডিলিট করে দেখাবে, আমাদের প্রমাণ দেখাবে যে তুমি ওর সাথে কোনো রকমভাবে কোনো সম্পর্ক রাখতে চাও না। ওর সাথে সম্পর্ক রাখতে চাও না, তাহলে ও দাঁড়ালো কি দাঁড়ালো না তোমার কি যায় আসে? কেন ওকে ওর এই চ্যানেলটা দিয়ে তুমি তাহলে বলছিলে যে কিছু তুইও দাঁড়া, কিছু কর, কিছু করে রাখা, দাঁড়া। ও দাঁড়ালো কি দাঁড়ালো না তোমার তাতে কি যায় আসে? তাই না? তো এই যে এরকম এই যে টিম, এ সব কিছুই নিজের চাওয়া অনুযায়ী করছে, তাই তো? আর গেছে কোথায়? মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন কিন্তু মানুষের অধিকার, মানুষের মতো করে বেঁচে থাকার অধিকার নিয়ে তারা কাজ করে। তো সেখানে কিন্তু শুধু যখন কথা হবে, যখন ও গিয়ে কথা বলেছে, ও কি করেছে, ও কি মানবাধিকার উল্লঙ্ঘন করেছে, ও কি সেগুলো বলেছে? তুমি কি বলেছো? আমি জানি তুমি আমার ভিডিও খুব ভালো করে দেখো, আর বুঝি আমি সব কিছু, সমস্তটা বুঝি। আর তুমি এটাও জানো যে তোমাকে হাজার অপছন্দ করলেও তোমার ক্ষতি হোক সেটা কিন্তু আমি চাই না। সেটা আমি জানি, তুমি এতদিনে বুঝে গেছো। কারণ আমি যেরকমভাবে বলছি, আমি দেখছি যে তোমার কাজগুলো সেরকমই। আমি আগে একটা ভিডিওতে বললাম যে ধুর ভাই, আমার না সিঁদুর আমি পড়া ছেড়ে দিয়েছি, না আমার সন্দীপ, না আমার কবিতা চোর, ধুর আমার দরকারই নেই তো শালা, এইটা বললাম। তারপরেই দেখলাম তুমি হঠাৎ করে বলছো যে আমার সন্দীপকেও চাই না, আমার কবিতা চোরকেও চাই না, আমি শুধু কৃষাণুকে চাই। তো আমি তো ভালো করে জানো, আমি কৃষাণুর হয়ে দাঁড়িয়েছি। সবার আগে এই কথাটা আমি বলেছিলাম যে আমি কৃষাণুর পাশে দাঁড়ালাম। কৃষাণুর কোথায় ভালো হবে সেটা আমি চিন্তা করব, ঠিক আছে? তো এবার তুমি বলো যে এই যে হুট করে তুমি আজকে এতদিন মানে এর সাথে ঘুরলে বেড়ালে, তারপর হুট করে বলছো একে আমার চাই না, এদিকে এর তুমি বাড়ির ঠিকানাটা ইউজ করছো, আবার এর যে ইমেল আইডি সেটা তুমি ইউজ করছো, এই চ্যানেলটাকে ডিলিট করে দেখাবে। তাহলে বিশ্বাস করব যে তুমি এই কবিতা চোর ফোকলা কাকার ছেলের সাথে সম্পর্ক রাখতে চাও না, তাহলেই বিশ্বাস করব। তো এবার চলে আসে মানবাধিকার। কিন্তু শুধু তোমার মানবাধিকার নিয়ে কথা বলবে না। তুমি কি বলেছো যে তুমি তোমার বরের সাথে চিট করেছো? তুমি কি বলেছো? তুমি চিট করেছো। তুমি যেটা করেছো, তুমি চিটিং করেছো। তুমি খারাপ ছিলে, তুমি ভালো লাইফের জন্য বেরিয়ে গেছো, চলে গেছো, সেটা কিন্তু করোনি। তুমি ওখানে থাকাকালীন তুমি তোমার বরকে চিট করেছো, বলেছো তুমি চিট করেছো, তুমি পরকীয়া করেছো, অথচ তোমার শাশুড়ির নামে তুমি সেই রকম একটা এলিগেশন লাগিয়েছো উইদাউট এনি এভিডেন্স, বলেছো? সেই ইনফরমেশনগুলো কি তুমি দিয়েছো? তোমার ছেলেকে তুমি ফেলে রেখে আসলে কেন? আজকে তুমি বলছো যে আমার ছেলে, তোমার সেটাই তো সবাই বলেছে, আমিও ভিডিওর মধ্যে বলেছি, তোমারই তো ছেলে। তাহলে আজকে তুমি তাকে ফেলে রেখে আসলে কেন? এবার চলো মানো, আমি যেহেতু বললাম যে আমি কৃষাণুর পাশে দাঁড়িয়েছি, তাই জন্য আমি কৃষাণুর ভালোটা দেখবো, তাই তো? তো এবার তুমি চিন্তা করে দেখো যে তোমায় যদি তোমায় যদি
বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার ছেলেকে আপনি নিন, কোথায় রাখবে তুমি ছেলেকে? ছেলেকে কোথায় রাখবে? তুমি যেখানে থাকো সেটা তোমার বাড়ি? নয়তো তোমার দাদার বিয়ের সময় প্রত্যেকটা মানুষ, অনেক মানুষ জানে যে ওখান থেকে তোমাকে মারতে মারতে বের করা হয়েছিল। ওটা কি তোমার বাড়ি? আজকে যদি আবার তোমার বাবা আর তোমার ভাইয়ের মধ্যে মনোমালিন্য বা কারোর সাথে মনোমালিন্য হওয়াতে যদি তোমাকে বাড়ির থেকে আবার মারতে মারতে বের করে, তাহলে তুমি কি করবে ছেলেকে নিয়ে? মারার দরকার নেই, এমনি যদি তোমাকে বললো যে তুই বেরিয়ে ওখান থেকে, তুই বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, যদি এই কথাটা বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে তুমি কোথায় দাঁড়াবে? তখন রাস্তায় এসে দাঁড়াবে? তোমার নিজস্ব কি কোনো ঠিকানা আছে? যদি ছেলেকে নিতে হয় সবার আগে বলো বাবাকে ওই বাড়িটার অংশ তোমার নামে আগে লিখে দিতে, এমনভাবে তো ওটা তোমারই অংশ থাকবে, ওই অংশটা থেকে তোমাকে কেউ বার করতে পারবে না। যাও প্রপার্টির আগে ভাগ নাও, আগে প্রপার্টির ভাগ নাও, পুরো ভাগ নিয়ে তুমি দেখাবে, মানবাধিকার কমিশনকে দেখাবে। কৃষাণুর পাশে আমি দাঁড়িয়েছি না, অবশ্যই কৃষাণুর বিষয়টা কিন্তু আমি খুব ভালো করে দেখব। তো তুমি তোমার বাড়ির আধা অংশ, তোমার ভাই, তোমার যে দাদা ভাই তার তো মাথার ঠিক থাকে না, সে অন ক্যামেরায় তোমার সাথে যেরকম দুর্ব্যবহার করে, তো সেরকম যে ও পরবর্তীকালে করবে না তোমার সাথে, তোমার ছেলের সাথে, এর কি কোনো মানে আছে? তোমার মা ওকে ভয় পায়, তোমার মা তোমার দাদাকে ভয় পায়, দেখেই বোঝা যায়, কারণ ওর মধ্যে সেরকম একটা ব্যাপার আছে। ওর যখন মাথা ঠিক থাকে না তখন ও কি বলে কি করে কোনো ঠিক থাকে না, এই ধরনের মানুষদের আমরা বুঝি। তো সেরকম হঠাৎ করে যদি ওর মাথায় কোনো রকম দড়া পড়ে, তার মধ্যে যদি ও কৃষাণুর কোনো ক্ষতি করতে পারে, মানে করতে উদ্ধত হয়, তুমি আটকাতে পারবে? যদি করে এরকম, তুমি আটকাতে পারবে? ওই বাড়িতে ও কি সেফ? বাচ্চাটা কি সেফ থাকবে? তোমার কি ইনকাম আছে? ইউটিউব। এই তো একদিন আগে কাঁদতে বসেছিলে যে আমার চ্যানেলটা এই মুহূর্তে হয়তো উড়ে যাবে। তো তুমি তোমার চ্যানেল তো নিজের মতো নিজে ভালো করে চালাতেই পারো না, আবার ভুল করে কোথায় কি প্রমোশন করবে, হয়তো ইউটিউব একদিনেই তোমার ভিডিও পুরো মানে চ্যানেলটা টার্মিনেট করে দিল। ইউটিউব চাইলে পারে, যদি এরকম হয় তখন সেক্ষেত্রে তুমি তোমার ছেলেকে কি খাওয়াবে? তোমার কি আর কোনো অন্য সোর্স অফ ইনকাম আছে? সেগুলো নিশ্চয়ই মানবাধিকার কমিশন দেখবে। তোমার যদি অসুস্থ তুমি হও, তাহলে তোমার কি যেন বলে বাচ্চাকে তখন কে দেখবে? কে দেখবে? তুমি ছাড়া আর কে আছে যার কাছে ওরা থাকে? তুমি ভয়ের চোটে তোমার ছেলের ছবি রাখতে পারলে না, কপিরাইট স্ট্রাইকের ভয় চোটে, আর তোমার ছেলেও তোমার ছবি দেখলে এরকম টাক করে তুলে দেয়, এরকম আমরা নিজের চোখে দেখেছি, টাক করে উপরে তুলে দেয়। সেই বাচ্চারও কিন্তু মানবাধিকার আছে, তুমি জানো কি? ওইটুকু বাচ্চা, সেও কিন্তু মানব, তারও কিন্তু মানবাধিকার আছে। ওর মানবাধিকার কি করে ছিনিয়ে নেবে? সেখানে ও তো পরিষ্কার বলবে যে ও কোথায় থাকতে চায়, সেটা আমরা সবাই জানি। আজকে তুমি তো নিজের মতো নিজে চলে এসেছিলে, আজকে 8 মাস পর তোমার নারীর টান আবার হঠাৎ করে উঠেছে। তার আগে নারীর তলায় একটু টানটা বেশি ছিল, বাট নারীর টানটা আবার তুমি দেখানোর জন্য আমাদেরকে দেখাচ্ছ। তাহলে এই যে তুমি কোনো কিছু না চিন্তা করেই, বাচ্চার কী হবে না চিন্তা করেই যে তুমি বেরিয়ে গেছো, তখন সেই বাচ্চাটাকে যারা মানে তিলে গড়ে, মানে একেবারে তিলে তিলে নিজেদের বুকে কোলে পিঠে রেখে এই যে 8টা মাস ভুলিয়েছে, তোমার অভ্যেসটা ভুলিয়েছে, তাদেরও তো মানবাধিকার আছে। সব শুধু কি সব তোমারই? সব তোমার যখন মনে হবে তোমার মানে বয়ফ্রেন্ড লাগবে, তখন তুমি বয়ফ্রেন্ড, তারপর যখন লাগবে না তাকেও দুধছাই করে তো সরিয়ে দিতে পারো। তোমার বরও লাগবে না, বরকেও তুমি ছেড়ে দিতে পারো। তোমার বাচ্চাও কথা তোমার না মনে থাকতে পারে, আবার হঠাৎ করে যখন মনে হবে তখন তুমি করবে। এখন এই যে যখন তোমার হয়েছে গিয়ে তুমি এখন যদি আবার তোমার কৃষাণুকে দিয়ে দেওয়া হয়, তারপর যদি কোনো মুহূর্তে তোমার যদি মনে হয় যে না আমার কৃষাণুকে চাই না, যদি তখন হঠাৎ করে যদি তোমার মনে হয় যে আমার কৃষাণুকে চাই না, এই যে যেমন হঠাৎ করে তুমি বলছো যে না আমার কবিতা চোরকে চাই না, ওর ক্ষেত্রেও তাই হতে পারে, তাই না? তখন তাহলে সেই তুমি চিন্তা করে দেখো, তুমি যখন ওখানটা ছেড়ে এসেছিলে, তোমার তো বাচ্চা ব্রেস্ট ফিড করতো, তার একটা অভ্যেস ছিল, সেইটা মারাত্মক অভ্যেস। বাচ্চারা কাঁদে, কান্নাকাটি করে। তুমি একবারও তখন চিন্তা করেছো যে আমি তো আমার বাচ্চার এই অভ্যেসটাও ছাড়িয়ে আসিনি, তাহলে এই বাচ্চাটাকে কীভাবে ওরা মানুষ ম্যানেজ করছে? ওরা সামহাও করেছে। তো সেই মানুষগুলোর মানবাধিকার তুমি কি করে কেড়ে নাও, যারা কিনা তোমার এই অসভ্যতামির মাসুল গুনেছে? তাদেরকে শেম করেছো তুমি।
তো এবার চিন্তা করে দেখো যে তোমাকে যদি তোমার সোর্স অফ ইনকাম কি, তোমার নিজের কোনো জায়গা নেই, তুমি যদি বলো যে এই যে বাবার বাড়ি, হবে না। বাবার বাড়ি থেকে তোমাকে বার করা হয়েছিল সেটাও তুমি সবাই জানে। যদি দরকার পড়ে তখন কিন্তু যারা যারা এটা নিয়ে ভিডিও করেছিল তাদের সবাইকে ডাকা হবে, তারা পারবে তো উত্তর দিতে যে না আমি বলিনি, সব কিন্তু এভিডেন্স থেকে যায়। তো সেক্ষেত্রে তোমাকে তুমি লিভ ইন থেকেছো সেটার আছে, তুমি এমনকি মনে আছে তো নিশ্চয়ই সন্দীপ যখন ফোন করেছিল তখন বাচ্চার সম্পর্কে কি বলেছিলে, মনে আছে আশা করি। তাহলে তোমার এখন মেন বক্তব্য এটাই যে যেভাবেই হোক সন্দীপকে চাপে ফেলা। তুমি ভালো করে জানো ওই প্রাণ ভ্রমরা, সেই ভ্রমরাটাকে যদি আমি ছিনিয়ে নিতে পারি তাহলে আমার সব দিক দিয়ে ভালো হবে। মানে এরা আমার এই যে হাতে পায়ে ধরবে বলেছিলে না, হাতে পায়ে ধরাবো, তোদের হাতে পায়ে ধরাবো বলেছিলে। তো এটাই যে যদি তুমি কোনোভাবে তোমার ছেলেকে নিয়ে নিতে পারো তাহলে ওরা হাতে পায়ে ধরে তোমাকে বলবে না ঠিক আছে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তোমার যা যা লাগে নিয়ে নাও, বাচ্চাটাকে আমাদের দিয়ে দাও। এটাই তোমার প্ল্যান, তাই তো? বাট এটা মাথায় রেখো, মানবাধিকার শুধু তোমার ক্ষেত্রে কাজ করবে না, আরেকজনের ক্ষেত্রেও কাজ করবে। আর তার উপরেও হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা, বন্ধুরা দেখুন চিন্তা করে ও বললো যে আমি এই তো কোর্টে যাব না, কিন্তু তারপরে আবার বেরিয়ে বললো কি যে আমাকে একটু কোর্টে যেতে হবে। তো আমি যতদূর জানি যে মানবাধিকার কখনোই আদালতের ওপরে গিয়ে কাজ করে না। মানে যে বিষয়টা ধরুন আদালতে বিচারাধীন, ও যে কেস করেছে তারপর আবার মানবাধিকারের কাছে গেছে, মানবাধিকার ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না ও কেসটা তুলে নেয়। তো এই যে কোর্টে গেছিল সেটা গেছিলই কিন্তু আমার যতদূর মনে হয় ওই কেসটা তুলে নেওয়ার জন্য, অ্যাপিল করার জন্য। তো ই কোর্ট সার্ভিসে এখনও যদিও দেখা যাচ্ছে যে কোর্টের কেসটা যে এই যে 19 তারিখে যে হিয়ারিং আছে, 19 তারিখেরটা অবশ্য সেটা সন্দীপ করেছে, কিন্তু ওদের ক্ষেত্রেও মনে হয় এখনও দেখাবে। কিন্তু আমার মনে হয় যতদূর যেহেতু মানবাধিকারকে ইনভলভ করেছে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কোর্ট কেসটা তুলে নিতে হবে। কারণ যে আমাদের দেশে সর্বোচ্চ হচ্ছে আদালত যেটা বিচার করছে মানবাধিকার, সেই জিনিসটা নিজের কাছে নিয়ে আলাদা করে বিচার কিন্তু করতে পারবে না। তো সেই জন্যই হয়তো তাকে বলা হয়েছে যে তো আপনাকে তো আগে কেসটা তুলে নিতে হবে। আপনি ডিভোর্স চাইছেন না, তাহলে ডিভোর্স কেসটা আপনি তুলে নিন। 498-এ তো আগের থেকেই তুলে নেওয়া, মনে হয় তুলে নেওয়া না হোক মানে ওটা খারিজি হয়ে গেছে, কারণ যেহেতু সন্দীপ বেল পেয়ে গেছে আমার মনে হয় ওটা খারিজ হয়ে গেছে। বাট যা হোক যেটাই হোক ও মনে হয় কেস তুলে নিয়েছে, আর সেটার এফেক্ট আমরা এরপরে দেখতেই পাবো। তো যেহেতু মানবাধিকারকে ইনভলভ করবে সেই জন্য। তো যাই হোক যেটাই হোক একটাই কথা, এবার মানবাধিকার যদি গিয়ে মনে করে যে মিলিয়ে দেওয়ার কথা, আপনাদের মনে হতে পারে যে তারা আবার মিলিয়ে দেবে না তো, কিন্তু এখানে সন্দীপে তো আলাদা কেস করে রেখেছে, ও তো আদালতের কাছে বিচার চেয়ে রেখেছে। তো সেক্ষেত্রে যেটা বিচারাধীন আছে সেটা মানবাধিকার জোর করে সন্দীপকে সেটা মানাতে পারবে কি পারবে না, আমার কিন্তু সেটাতে সন্দেহ আছে। এই যে সম্প্রতিকালে আমরা এই যে প্রীতম রিমির কেসটা দেখলাম, চিন্তা করে দেখুন এই যে রিমিকে কিন্তু এই যারা সমাজসেবিকা আছে মানবাধিকার নিয়ে কাজ করে তারাই তো জোর করে তার শ্বশুরবাড়িতে তুলে দিল। তো তার আগে কিন্তু অবশ্যই রিমি যে কেসটা করেছিল সেটা কিন্তু তুলে নিয়েছে, কারণ ওদের যে ই কোর্ট সার্ভিসে দেখলাম লাস্ট হিয়ারিংয়ের ডেট কিন্তু 1 এপ্রিল ছিল, আর এই তার আগেই ও কেস তুলে নিয়ে তারপর ওদের মধ্যস্থতায় কিন্তু ও গেছে, গিয়ে শ্বশুরবাড়িতে সংসার করছে। তো কারণ এটাও নিশ্চয়ই ওরা দেখিয়েছে যে দেখুন আপনাদের বিরুদ্ধে যে কেসটা করা হয়েছিল সেই কেসটাই যে এই বউ তুলে নিয়েছে, ওকে আপনারা এবার ঘরে তুলে নিন, এটাই তো হয়েছে। তো সেক্ষেত্রে টিনেরও কিন্তু এই দেবনাথ মানে প্রীতমরা কিন্তু কোনো কেস করেনি, ওই রিমি যা কেস করেছিল সেটারই ওরা উত্তর যা দেওয়ার দেবে সেটা ঠিক হয়েছিল, তার মধ্যে কেস তুলে নিয়ে ও ঘরে ঢুকে গেল। তো এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে সন্দীপ কিন্তু আলাদা করে কেস করেছে। তো সেক্ষেত্রে সন্দীপ যখন কেস করেছে সেটার নিষ্পত্তি না হওয়া অবধি তাকে বাড়িতে তোলা না তোলা সেটা তো একটা খুবই বিচার করার বিষয়, দেখা যাবে কি হবে। তবে এটুকু আমি বলতে পারি এই সমস্ত কিছু নাটক শুধুমাত্র সন্দীপকে চাপে ফেলে রিভার্স সাইকোলজির মাধ্যমে জাস্ট ওর ডিভোর্সটা নেওয়ার জন্য, আর কিচ্ছু না। আর ছেলেটা শুধুমাত্র এখন ভিউজের জন্য, ইনকামের জন্য।
এই যে বসে বসে যখন বলছিল না যে আমার দরকার নেই, আমার তো কবিতা চোরকেও দরকার নেই, আমি লিখে দিতে পারি, সামনেই কবিতা চোর বসেছিল এরকম করে। বলো 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 বলো, আরে বলো, কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি, বলো। এরা সব বসে বসে একটা একটা করে বসে সব এরা ঠিক করেছে, ওই কবিতা চোরও এর মধ্যেই রয়েছে। এটা ওদের সম্পূর্ণ একেবারে যোগ সাজিশ। এটাই আমার মনে হলো। এখন এই অবধি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিও শেষ করে দেবো, কিন্তু শেষ করার আগে টিনকে একটাই কথা, যদি তোমাকে বাই চান্স তোমার ছেলেকে দিয়েও দেওয়া হয়, আবার যে ছেলেকে তুমি ছেড়ে দেবে না এর কি গ্যারেন্টি আছে? কারণ একবার 5 বছরের বিবাহিত সম্পর্ক, সেটা ছেড়ে আসলে, যার জন্য ছেড়ে আসলে তার সাথে ঘুরলে বেড়ালে, 2 দিন আগে নাচাকোদা সমস্ত কিছু হলো, তারপরেই আবার এক মুহূর্তে তাকে ছেড়ে দিলে। এবার যদি ছেলেকে দেওয়া হয়, সেই ছেলেকেও যে তোমার 2 দিন পর ভাল লাগবে না, তাকে ছেড়ে দিতে চাইবে না, এর কি গ্যারেন্টি আছে? আর দেবে তো দেবে, থাকবে কোথায়? তোমার নিজের কোনো জায়গা আগে দেখাও, নিজের সলিড ইনকামের রাস্তাটা দেখাও, যেটা কিনা অনিশ্চিত নয়, সেগুলো দেখাও। আর সবচেয়ে বড় কথা, যদি সত্যি তুমি এই কবিতা চোরের সাথে সম্পর্ক না রাখতে চাও, তাহলে ওর ইমেল আইডি দিয়ে যে শর্টস বলে চ্যানেলটা তোমার নাম দিয়ে খুলেছো, সেটাকে ডিলিট করে দেখাবে। ডিলিট মানে ডিলিট, হাইড নয় কিন্তু, ঠিক আছে? করে দেখাবে, তাহলে বুঝবো যে তুমি সত্যি কথা বলছো, ঠিক আছে? এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।